সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন সরকার প্রধান। আপিল বিভাগের রায় ফিরল তত্ত্বাবধায়ক সরকার। গণতন্ত্রের ঐতিহাসিক জয় বলছেন আইনজীবীরা। সরকার বিদায় নেবে, তারপর ক্যারটেকার গভর্নমেন্ট গঠিত হবে, পার্লামেন্ট ডিসলভ হবে, ডিসলভের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত। প্লিজ লিসেন টু মি। এখন এটা উত্থাপন করা যাবে না, আপনাকে সময় দেবো, 1 ঘন্টা অপেক্ষা করুন। বিরোধী দলীয় নেতাকে থামালেন স্পিকার। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক। যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। কনস্টিটিউশনালি সেরকম কোনো পরিষদের অস্তিত্ব তো আমাদের সামনে নেই। অনেক বড় খাল ছিল, উপরে বাঁশের চার ছিল। আগে এই টাঙ্গাইল বাসনের যাত্রা চলতো, আগে পিছিয়ে খাল ছিল। মানচিত্রে থাকলেও বাস্তবে নেই ঢাকার অধিকাংশ জলাধার। নগরীকে বাঁচাতে পানি প্রবাহ ফেরানোর তাগিদ। এটি করার জন্য সমন্বিত এবং অংশীদারিত্ব কার্যক্রম হাতে নিতে হবে। কাল দেশব্যাপী খাল খননের উদ্বোধন। ঈদযাত্রার ট্রেনে ঘরমুখ মানুষের চাপ, সড়কে ভোগান্তির শঙ্কা। ছুটির সময় টাকা স্বর্ণালংকার প্রতিবেশীর বাসায় অথবা ব্যাংকে রাখার পরামর্শ ডিএমপির। নগদ অর্থ, স্বর্ণালংকার বা গুরুত্বপূর্ণ দলিলপত্রাদি অরক্ষিত অবস্থায় রাখবেন না। এগুলা হেফাজতে আপনার আত্মীয় স্বজনের বাসায় রেখে যাবেন। প্রাণের অমর একুশে বইমেলায় বিদায়ের সুর। কিছুক্ষণ পর পর্দা নামছে। 15 দিনের মেলায় বিক্রির চেয়ে প্রদর্শনী বেশি বলছেন আগতরা। মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের। ইস্পাহারে যৌথ হামলার পাল্টা জবাবে তেল আবিবে ইরানি হানা। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। বহুল আলোচিত এই মামলার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর 3টি নির্বাচন হয়েছিল নির্দলীয় এই সরকার ব্যবস্থার অধীনেই। তবে এক যুগ আগে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেন। এরপর যে 3টি নির্বাচন হয় তার সবকটি ঘিরেই ছিল বিতর্ক। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়, বদলে যায় রাজনৈতিক সব সমীকরণ। জনগণের দীর্ঘদিনের দাবির মুখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন। এরপর রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ গোলাম পরোয়ার এবং নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন। আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেন প্রধান বিচারপতি। আপিলের শুনানি শেষে 20 নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ সর্বসম্মতভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেন। রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। এই রায়টির মাধ্যমে এই যে গণতন্ত্রের অভিযাত্রা আমাদের বাধাগ্রস্ত হয়েছে এবং যে কারণে আমাদের গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কাজ করেনি এবং একটা একদলীয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশে চালু হয়েছে, সেটা কার্যকর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ যে গঠিত হয়েছে তার এন্ড হওয়ার পর। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, আগের নিয়মানুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। সরকার বিদায় নেবে, তারপর ক্যারটেকার গভর্নমেন্ট গঠিত হবে, পার্লামেন্ট ডিসলভ হবে, ডিসলভের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আইনজীবীরা বলছেন, এই রায়ে রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, যা ভবিষ্যতের জন্য মাইলফলক হয়ে থাকবে। শাফিয়াস রাসনা, নিউজ 24, ঢাকা। সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে জাতীয় সংসদে বিতর্ক হয়েছে। নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে। আর অন্যদিকে বিরোধী দলগুলো বলছে জনগণের দাবি সংসদে বাস্তবায়ন না হলে রাজপথে নামবে তারা। দিনের কর্মসূচি অনুসারে যেটি আগে নির্ধারিত আছে আজকের আমরা দিনের কন্টিনিউ মধ্যে করি। এই ফ্লোরটা না প্লিজ লিসেন টু মি। এখন এটা উত্থাপন করা যাবে না, আপনাকে সময় দেবো, 1 ঘন্টা অপেক্ষা করুন। কিছু প্রশ্নে সকালে বিরোধী দলীয় নেতাকে থামিয়ে দেন স্পিকার। নানা ঘটনার জন্ম দিয়ে মুলতবি হলো জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন। হওয়ার 30 কার্য দিবসের সংসদ নির্বাচনের ফল ঘোষণার 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা কেন আহ্বান করা হয়নি সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এখন আমরা ধরে নিচ্ছি নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের কারণেই রাষ্ট্রপতি এই সভা আহ্বান করেছেন, এবং এখানে বাকি যে অর্ডারগুলো আছে সেই জায়গায় পরিষ্কার বলা হয়েছে যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে ঠিক একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদেরও সভা আহ্বান করা হবে। জবাবে সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তার দাবি, জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। তারপরও গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে। সংসদে সমাধান না হলে প্রয়োজনে ফের রাজপথে নামবে বিরোধী দল, জানালেন জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক। সংবিধানে তো এখন অনেক কিছুই নাই বা অনেক কিছুই আছে যেটা এই সরকার কিন্তু করছে না। এখানে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর আইন আছে, অনেকগুলো কিন্তু এরকম আইন এবং বাস্তবতা আছে, সেগুলো কি সরকার করছে বা অন্তর্বর্তী সরকার করছে। ফলে এই পুরো সময়টাকে আমরা কিন্তু এর আগে বলেছি, অন্তর্বর্তী সরকার, ঐকমত্য কমিশন, এই নির্বাচন, এই সরকার সবকিছুকে সংবিধান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই, কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলন। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্কের মধ্যে 29 মার্চ বিকাল 3টা পর্যন্ত মুলতবি করা হয়েছে সংসদ। সব মিলিয়ে গণভোট বাস্তবায়ন, সংবিধান সংশোধন এবং জুলাই জাতীয় সনদ নিয়ে সংবিধানে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। সরকার বলছে সংবিধানের পথেই হাঁটতে হবে, আর বিরোধী দলের চাওয়া দ্রুতই এসবের বাস্তবায়ন। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। রাজধানী ঢাকার 57টি খালের মধ্যে অবশিষ্ট রয়েছে 26টি খাল। বাকি সব খালই দখল ও ভরাটে বিলীন হয়ে গেছে গত 30 থেকে 35 বছরে। 74 কিলোমিটার দৈর্ঘ্যের 26টি খালও মূলত রয়েছে কাগজে কলমে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ঢাকায় মাত্র 13টি খালের অস্তিত্ব রয়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন ঢাকা শহরকে বাঁচাতে হলে পানি প্রবাহের প্রাকৃতিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে, না হলে এই শহরকে কেউ আর রক্ষা করতে পারবে না। ঢাকার খালগুলোর দুঃখগাথা নিয়ে শিহাব জাহিদের প্রতিবেদন দেখুন। চারপাশে নদী, মাঝখানের ভূমিতে জালের মতো বিছিয়ে আছে আঁকাবাঁকা খাল, বিল, ঝিল। একসময় এই ছিল রাজধানী ঢাকা। জেলা প্রশাসনের হিসেবে 57টি খালের মধ্যে অন্তত 26টি খাল টিকে আছে নানা ক্ষতবুকে নিয়ে। 26 খালের মধ্যে শহরের পশ্চিমাংশে আছে কাটাসুর, হাজারীবাগ, ইব্রাহিমপুর, কল্যাণপুর, আবদুল্লাপুর, রামচন্দ্রপুর, বাউনিয়া, দ্বিগুণ, দিয়াবাড়ি, ধোলাই, রায়েরবাজার, 22টেকি ও শাহজাহানপুর খাল। পূর্বাংশে আছে জিরানি, মান্ডা, মেরাদিয়া, গজারিয়া, কসাইবাড়ি, শাহজাহানপুর, শাহজাদপুর, সুজিতভোলা, ডুমেনি, বোয়ালিয়া, রামপুরা, গোবিন্দপুর, সেগুনবাগিচা, খিলগাঁও ও বাসাবো খাল। একটি হারানো বিজ্ঞপ্তি, খুঁজে পাওয়া যাচ্ছে না একসময়ের ধানমন্ডি খাল। গুগল মানচিত্রে আছে কিন্তু বাস্তবে নেই। এখন পান্থপথ বক্স কালভার্ট রোড। এই যে সোনারগাঁ পিছন দিয়া এদিক দিয়ে যে পার্কের মাঝখান দিয়ে সোজা এই বরাবর এটা খাল ছিল। বাড্ডার দিকে যাইতো, নৌকা যাইতো আইতো, অনেক বড় খাল ছিল, উপরে বাঁশের চার ছিল। বাঁশের যেটাকে পোল বলা হয় বা চার, আমাদের এলাকার ভাষায় চার বলে, ওটা আমরা দেখছি। এখানে পালের নৌকা ভিড়তো,
এখন তো ওটা বক্স কালভার্ট নামে পরিচিত। মহাখালী খালের নামে এলাকার নাম হলেও সেই খালের এখন আর কোনো অস্তিত্ব নেই। একই পথে কালের গহ্বরে হারিয়েছে নাখালপাড়া দোলাই খালও। আগে তো অনেক বড় ছিল খাল, আগে এই টাঙ্গাইল বাসস্ট্যান্ডে যাত্রা চলতো, আগে পিছিয়ে খাল ছিল আমরা দেখছি। ওই যে পাগলা পোলের ওইখান থেকে একটা খাল এই পর্যন্ত আইয়া ওই যে পাগলা পোলের তলটা এমে যাইতো। বিশ্লেষকরা বলছেন ঢাকা শহরকে বাঁচাতে হলে পানি প্রবাহের প্রাকৃতিক ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে, না হলে এই শহরকে কেউ আর রক্ষা করতে পারবে না। নগরায়নের যে গতি, সেই ক্ষেত্রে আমাদের এই আর্টিফিশিয়াল সিস্টেমগুলো আমাদেরকে ভালো সুফল দিচ্ছে না। সমস্যাটা ছিল কনসেপ্টে, এবং সেই অনুযায়ী বাস্তবায়নের কারণে আমরা আজকে ভোগান্তিতে পড়েছি। এটি করার জন্য সমন্বিত এবং অংশীদারিত্ব কার্যক্রম হাতে নিতে হবে, স্টেক হোল্ডার ম্যাপিং করতে হবে প্রত্যেকটা খালের জন্য। সরকারকে সেই মনোভাব দেখাতে হবে যেমনটি হাতিরঝিলে বিজিএমই বিল্ডিং ভাঙার জন্য দেখানো হয়েছিল। বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন মনে করে কেবল পানির উৎসের জন্য নয়, ঢাকা শহরের বৃষ্টির সময় যে জলাবদ্ধতা তৈরি হয় তা থেকে রক্ষার জন্য খাল, পুকুর, জলাধারগুলো উদ্ধার প্রয়োজন। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। দর্শক, কাল দিনাজপুরের কাহারুলে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচি ঘিরে দুর্নীতির কোনো সুযোগ নেই বলে জানান পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী এনি। রবিবার জাতীয় সংসদ ভবনে খাল খনন কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের কথা বলেন তিনি। সরকারের সময় খাল খনন প্রক্রিয়া করতে গিয়ে অনেকে বাধাগ্রস্ত হয়েছেন, সেখানে অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল, সেখানে অনেকে দখল করে রেখেছেন, বা অনেক সময় অনেক সরকার এই ধরনের কর্মসূচি হাতে নেন নাই। কোনোভাবেই দেশের অর্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়, লুণ্ঠনও না হয়। দুর্নীতিকে সম্পূর্ণভাবে আমরা এমনভাবে ফেস করব, মোকাবেলা করব, ওটা জিরো টলারেন্সে রেখে সকল দিক বিবেচনায় খাল খনন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। অভ্যন্তরীণ বিমানবন্দর আর রেল স্টেশনের পাশাপাশি এবার ট্রেনেও ফ্রি ওয়াইফাই সুবিধা চালু করলো সরকার। কয়েকটি ফ্ল্যাগশিপ আন্তনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে সেবা নিশ্চিত করা হয়েছে। ফলে চলন্ত ট্রেনে বসেই সারা বিশ্বের সঙ্গে সংযুক্ত থাকতে পারছেন যাত্রীরা। কোনো টাকা খরচ ছাড়াই ননস্টপ পারছেন ভিডিও স্ট্রিমিং করতেও। যাত্রাপথে নিরবিচ্ছিন্ন ফ্রি ওয়াইফাই সুবিধা পাওয়ায় সব মিলিয়ে ভীষণ খুশি যাত্রীরা। মঞ্জুর রহমানের ক্যামেরায় বিস্তারিত দেখুন আল মোহাইমিনুল খানের রিপোর্টে। চলন্ত ট্রেনের কামরায় বসে কেউ মুভি দেখছেন, কেউ বা মগ্ন ফেসবুক, ইউটিউব নয়তো মজার রিলসে, কেউ কেউ আবার ভিডিও কলে প্রিয়জনকে দিচ্ছেন বাড়ি ফেরার খবর। আর সব কিছুই করতে পারছেন ফ্রি ওয়াইফাই ব্যবহার করে। এ যেন অন্যরকম ঈদ আনন্দ। ওয়াইফাই তো সুবিধাই হলো, পরিবারের সব ভিডিও কলে কথা বলতে পারলাম, দেখাইতে পারলাম, নিজের খুশিটা শেয়ার করতে পারলাম। আমি হ্যাপি। ট্রেনে উঠেই যাত্রীদের প্রথম কাজ যেন বগিতে লাগানো কিউআর কোডটি স্ক্যান করা। কোনো ঝামেলা ছাড়াই বিশ্বমানের স্টারলিং ওয়াইফাইয়ের সাথে যুক্ত হতে পারছেন ঘরমুখী মানুষ। ফলে একদিকে দীর্ঘ যাত্রাপথ আনন্দের হচ্ছে, অন্যদিকে স্মার্ট ডিভাইসগুলো দিয়ে বিনোদনের পাশাপাশি অফিস আর ব্যবসা বাণিজ্যের জরুরি কাজও করছেন অনেক যাত্রী। স্টারলিং লাগানো হয়েছে, তো এখানে স্পিড পাওয়া যায় ভালো। আমাদের ইন্টারনেটটা যদি সমস্ত জায়গাতেই থাকে, ট্রেন, বাস বা যে কোনোখানেই থাকে, তাহলে খুবই উপকার হয় যাত্রীদের ক্ষেত্রে। অনলাইনে থাকতে পারবো কানেক্টেড, সবার সাথে কানেক্ট করতে পারবো, সবার সাথে কথা বলতে পারবো ভিডিও কলে। গতির সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে জানালার বিপরীত পাশের দৃশ্যপট, কিন্তু কমছে না ইন্টারনেট স্পিড। প্রযুক্তির নতুন বাস্তবতায় ট্রেন এখন আর কেবল যাতায়াতের মাধ্যম নয়, হয়ে উঠেছে একটি ভ্রাম্যমাণ ডিজিটাল হাব। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এরই মধ্যে কক্সবাজার, সৈয়দপুর ও রাজশাহী বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সুবিধা ভোগ করছেন যাত্রীরা। বিভিন্ন রেলওয়ে স্টেশনের পাশাপাশি পরীক্ষামূলকভাবে ঢাকা কক্সবাজার ঢাকা রুটের পর্যটক এক্সপ্রেস, ঢাকা সিলেট ঢাকা রুটের উপবন এক্সপ্রেস এবং ঢাকা রাজশাহী ঢাকা রুটের বনলতা এক্সপ্রেসের যাত্রীরা পাইলট প্রকল্পের আওতায় ট্রেনের ভিতরে যাত্রা পথের পুরোটা সময় পাচ্ছেন উচ্চগতির ইন্টারনেট সেবা। ট্রেনের মধ্যে তো আসলে এমবি বা ডাটা থাকলে সেগুলো আপ ডাউন করে অনেক সময়, তো ওয়াইফাই বা ফ্রি ইন্টারনেট থাকলে সেটা আমাদের সুবিধা আর কি। এইরকম কোনো উদ্যোগ আমাদের আগেও কখনো ছিল না। এটা অবশ্যই ডিজিটালাইজেশন ব্যবস্থার একটা ধাপ অনুকরণ বলতে পারি, যেটা আমাদের জন্য অবশ্যই দরকার। মোবাইলের নেটওয়ার্কে অনেক প্রবলেম ছিল, এখন ওয়াইফাই দেওয়াতে ফ্যামিলির সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারি। টেক বিশ্লেষকদের মতে
ট্রেনের উচ্চগতি যেখানে প্রথাগত মোবাইল নেটওয়ার্কের সিগন্যালকে তছনছ করে দেয়, সেখানে মহাকাশের লো আর্থ অরবিট থেকে আসা স্টার্লিং তরঙ্গ নিশ্চিত করছে নিরবিচ্ছিন্ন ব্যান্ডউইথ। দুর্গম পাহাড় কিংবা বিস্তৃত সমতল, চলন্ত ট্রেনে ইন্টারনেট সেবা নিশ্চিতে বিরামহীন চেষ্টা চলছে। এমনকি সরেজমিনে কাজ তদারকি করছেন সরকারের উপদেষ্টারাও। সরকারি সিদ্ধান্ত আমরা পর্যায়ক্রমে এটা হবে, এটা তো পরীক্ষামূলক করা হচ্ছে। অনেকের অভিযোগ, অতীতে আইসিটি খাতে হাজার হাজার কোটি টাকা খরচ হলেও উন্নত দেশের মতো কানেক্টিভিটি সৃষ্টি করা হয়নি। তাই পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের প্রতিটি আন্তনগর ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা নিশ্চিত করার পরিকল্পনা আছে সরকারের। সংশ্লিষ্টরা বলছেন, কানেক্টিভিটির সঙ্গে প্রবৃদ্ধির রয়েছে নিবিড় সম্পর্ক। তাই চুরি রোধে দামি ও গুরুত্বপূর্ণ ডিভাইসগুলো রক্ষণাবেক্ষণ ও তদারকিতে সতর্ক থাকতে হবে দায়িত্বশীলদের। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। ঈদের সময় ফাঁকা ঢাকায় নিরাপত্তার স্বার্থে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র নিজ হেফাজতে নিরাপদে রাখার আহ্বান জানিয়েছে ডিএমপি। প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব কথা তুলে ধরা হয়। ডিএমপি কমিশনার বলেন, ঈদ ঘিরে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ। রাজধানীর 4টি বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। অনিয়ম ঠেকাতে মাঠে থাকবে মোবাইল কোর্ট। গুরুত্বপূর্ণ দলিল পত্রাদি অরক্ষিত অবস্থায় রাখবেন না, এগুলা হেফাজতে আপনার আত্মীয় স্বজনের বাসায় রেখে যাবেন। ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি, পকেটমারদের তৎপরতা রোধে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত পুলিশ ছাড়াও থানা পুলিশ এবং ফাঁড়ি পুলিশও মোতায়েন আছে। ঈদ আনন্দ ঘিরে শপিং মলগুলো এখন চরম জমজমাট ক্রেতাদের ভিড়ে। বিশেষ করে রাজধানীর সবচেয়ে বড় শপিং মল বসুন্ধরা সিটি কমপ্লেক্সে সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটা। সন্ধ্যার পর যেন নামছে ক্রেতাদের ঢল। এক ছাদের নিচে ভালো মানের সব ধরনের পণ্য পেয়ে খুশি ক্রেতারাও, আর বিক্রেতারাও সন্তুষ্ট ঈদের বেচাকেনা নিয়ে। ঈদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেয় নতুন পোশাক, আর তাই আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। রাজধানীর অন্যতম বৃহৎ শপিং মল বসুন্ধরা সিটি কমপ্লেক্সে সকাল থেকেই দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বিশেষ করে সন্ধ্যার পর মানুষের ঢলে রূপ নেয় সেই ভিড়। পরিবার পরিজন নিয়ে কেনাকাটায় আসছেন ক্রেতারা। ঈদ উপলক্ষে অনেক দোকান সকাল থেকে মধ্যরাত পর্যন্ত খোলা রাখছেন ব্যবসায়ীরা। ঈদের কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে। এখন তাই পোশাকের পাশাপাশি প্রসাধনী, জুতা, ব্যাগ ও পারফিউমের দোকানগুলোতেও দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। এবার ঈদের কেনাকাটায় নারীদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে ভিনদেশি ডিজাইনের সালোয়ার কামিজের দিকে। এছাড়াও প্রসাধনী সামগ্রী, ব্যাগ, পারফিউম ও জুতার দোকানগুলোতেও নারীদের উপস্থিতি লক্ষণীয়। গরমের বিষয়টি মাথায় রেখে অনেকেই ঝুঁকছেন আরামদায়ক সুতির পোশাকের দিকে। শপিং মানে এমন না যে শুধু আসলে ঈদেই পরবো, একটা ডেইলি লাইফে যেন ইউজ করতে পারি। মানে আমার প্রেফারেন্স এরকম, যাতে আমি সবসময় জিনিসটা ইউজ করতে পারি, বা আমার কেনা জিনিসটা যেন হচ্ছে শুধুমাত্র একদিন না থেকে অনেক দিন ধরে আমি একটা জিনিস ইউজ করে প্রপারলি আর কি ইউটিলাইজ করতে পারি। ডিজাইনগুলো এসছে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। একটা নিলাম ওরকম ট্রেন্ডি একটা দেখে, একটা প্যান্ট কিনছি, আর মেকআপের জন্য কিছু কিনছি, ফাউন্ডেশন, তারপর ব্লাশ। বরাবরের মতো পুরুষদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি। ঐতিহ্যবাহী থেকে শুরু করে আধুনিক ডিজাইনের পাঞ্জাবি কিনতে পুরুষ ক্রেতাদেরও দেখা যাচ্ছে দোকানগুলোতে। দাম রিজনেবল আছে, কিন্তু আরেকটু কমালে আরো ভালো হয়। এখানে হরেক রকমের ডিজাইনের পাঞ্জাবি আছে বসুন্ধরা সিটিতে। এটা অবশ্যই একটা সুবিধা কাস্টমারদের জন্য। সব একই ইসে পাওয়া যাচ্ছে, ছেলেদের পাওয়া যাচ্ছে, মহিলাদের পাওয়া যাচ্ছে, বাচ্চাদের পাওয়া যাচ্ছে। আর বিক্রেতারাও সন্তুষ্টি জানাচ্ছেন ঈদের বেচা বিক্রি নিয়ে। খবর ঈদের পর এই মার্কেটটাতে ভালো একটা সেল পাই আমরা সব সময়। অনেক ভালো বেচা কিনা আছে, আর 2-3 বছর থেকে এবার ভালো আছে বেচা কিনা। শপিং মলগুলোর বাহিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। তাই এবার নিরাপত্তা নিয়ে অনেকটাই স্বস্তিতে সাধারণ মানুষ। সব মিলিয়ে ঈদ কেনাকাটায় এই শেষ সময়ে চরম ব্যস্ত রাজধানীর শপিং মলগুলো, আর সেই ব্যস্ততার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স। তামিরা আহমেদ, নিউজ 24, ঢাকা।
দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, রাজধানীর বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এ বিষয়ে আরো জানাতে বসুন্ধরা শপিং মল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নামিরা আহমেদ। নামিরা, এবার ক্রেতাদের পছন্দের তালিকায় কোন কোন পোশাক রয়েছে, দাম নিয়ে কি বলছে জানাবেন। ধন্যবাদ রুবা আপনাকে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এবং সকাল থেকে আমি আপনাদের সঙ্গে যুক্ত আছি। আমি যদি এই চিত্রটুকু একটু দেখানোর চেষ্টা করি, বরাবরের মতোই কিন্তু ঈদকে কেন্দ্র করে আসলে বসুন্ধরা সিটি কমপ্লেক্স জমে উঠেছে। এখানে মানুষের বেশ ভিড় দেখা গেছে, ক্রেতাদের আনাগোনা খুবই বেশি। এবং একটি বিষয়ে ক্রেতারা বলছেন এবার ভিন্ন চিত্র রয়েছে এরকম যে পোশাকের ক্ষেত্রে তারা ইন্ডিয়ান দিল্লি বুটিক্স যেটা আছে এবং পাকিস্তানি সালোয়ার কামিজ যেগুলো আছে সেগুলোকে তারা বেশি প্রাধান্য দিচ্ছেন। তাদের পছন্দের কাতারে রয়েছেন এই পোশাকগুলো। এবং শুধু নারীদের ক্ষেত্রে নয়, পুরুষ ক্রেতা যারা আছেন তারা কিন্তু বলছেন যে পাঞ্জাবি সালোয়ার, পাকিস্তানিরা আসলে যেই ধরনের পাঞ্জাবিগুলো পরে থাকে সেই ধরনের বিভিন্ন ধরনের পাঞ্জাবির প্রতি তারা আসলে বেশি ঝুঁকছেন। এবং শুধু পোশাকের ক্ষেত্রে নয়, পোশাক বাদেও জুতা, পারফিউম, ব্যাগস, শুজ, ঘড়ি, এই ধরনের দোকানগুলো যেগুলো আছে সেখানেও কিন্তু মানুষের ভিড় রয়েছে। এবং বরাবরের মতো এবারও কিন্তু বেশ কয়েকটা স্টোর করেছে মেহেদির, যেখানে আসলে নারীরা আছে বা শিশুরা আছে, তারা আসলে মেহেদি দিতে তাদেরকে দেখা গেছে। তো এই ছিল রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে কেনাবেচা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাব স্টুডিওতে। নির্বাচনে এমনভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে যাতে বিএনপি 2/3 মেজরিটি পেয়ে সংবিধান ও সংস্কার সবকিছু তাদের মতো করতে পারে, এমন মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আল্লামা সাইদি ফাউন্ডেশনের আলোচনায় ইফতার আয়োজনে একথা বলেন নাহিদ ইসলাম। ইঞ্জিনিয়ারিং করা হলো এমনভাবে যাতে 2/3 আসন সরকার দল পায়, যাতে করে সংবিধান থেকে শুরু করে এই বড় বড় সংস্কারগুলো তারা নিজেদের মতো করে করতে পারে। কারণ ঐক্যমত কমিশনে থাকতেই আমরা দেখেছি যে বড় বড় সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। নবনিযুক্ত 5 সিটি কর্পোরেশনের প্রশাসকরা বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। রবিবার দুপুরে রাজশাহী, বরিশাল, রংপুর, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকরা শ্রদ্ধা জানাতে রাজধানীর জিয়া উদ্যানে আসেন। তারা সূরা ফাতিহা পাঠ, দোয়া ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় 5 সিটি কর্পোরেশনের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।